সমস্ত মান হতে পারে। ঠিক আছে, তাহলে এবার যদি আমি ভাবি, তাহলে এবার যদি আমি এরকম করে বলি যে কন্টিনিউয়াস প্রবাবিলিটি, এবার আমরা সেটা একটু পড়বো কি পার্থক্য হয়ে যায় কন্টিনিউয়াস প্রবাবিলিটি। তাহলে ধরি কোনো একটি ভ্যারিয়েবল এক্স এর মান 0 থেকে 1 মধ্যে কন্টিনিউয়াসলি বদলাতে পারে। কন্টিনিউয়াসলি বদলাতে পারে মানে কি বলতে চাইছেন, যে 0 হতে পারে, 0.00000007 হতে পারে, 0 দশমিক মানে যা কিছু ভ্যালু হতে পারে। ঠিক আছে, রিয়েল নাম্বার, যেটাকে আমরা ম্যাথমেটিক্সের ভাষায় বলি রিয়েল নাম্বার। তাহলে এর কত সংখ্যক ভ্যালু পসিবল, এর কত সংখ্যক পসিবল ভ্যালু আছে? সংশোধন কি হবে, 0 থেকে 1 মধ্যে যতগুলি দশমিক সংখ্যা আছে, মানে আমি বলতে চাইছি রিয়েল নাম্বার আছে, রিয়েল নাম্বার। 0 থেকে 1 মধ্যে কতগুলো দশমিক সংখ্যা আছে, এই প্রশ্নটা যদি জিজ্ঞাসা করি। অসংখ্য। তানিশা? অসংখ্যই তো হবে। হ্যাঁ, কারণ যে কোনো, এটা থিওরেম, যে যে কোনো দুটো রিয়েল নাম্বারের মধ্যে অসীম সংখ্যক রিয়েল নাম্বার আছে, যে কোনো দুটো দশমিক সংখ্যার মধ্যে অসীম সংখ্যক দশমিক দশমিক সংখ্যা আছে। ঠিক আছে, আমি পয়েন্টের পরে যতগুলো ঘর খুঁজে চেঞ্জ করতে পারি না, তাহলে এটা কি হবে, এটা টেন্স টু ইনফিনিটি। এই তাহলে এক্স এর মান, এক্স এর কতগুলো পসিবল মান হতে পারে, অসীম সংখ্যক পসিবল মান হতে পারে। তাহলে এবার যদি আমি আগের ইয়েটা লাগাই, আগে যেটা যেভাবে পসিবিলিটি কাউন্ট করছিলাম, সেটা যদি প্রয়োগ করতে চেষ্টা করি, ধর প্রবাবিলিটি অফ 0 সেটা কত হবে, 1/ইনফিনিটি, কত হয়ে যাবে, ইনফিনিটি। 0। হুম। প্রবাবিলিটি অফ 1 এটা কত হয়ে যাবে, 1 ভাগ সবই শূন্য হয়ে ইনফিনিটি, যাবে। 0। যে কোনো কিছুর হুম। প্রবাবিলিটি কত হয়ে যাবে, 0। তাহলে এটা তো সমস্যা, যে যদি কোনো একটা হুম। ভ্যারিয়েবল কন্টিনিউয়াসলি বদলায়, তার কোনো একটা জিনিসের মান, মানে কোনো একটা মানে থাকার সম্ভাবনা 0, যে কোনো মান, সেটা সেটা মানে 0 নেই, আর একে একে নেই, আর 0.5-এ নেই, আর 0.007-এ নেই, সবার মানই, সবার সম্ভাবনার মানই 0। বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না? হুম হুম। এটা অনেকটা ওই রকম আমাকে ব্যাপার তাহলে ভাবতে। আমাকে হুম, বল। মাপার পদ্ধতিটা চেঞ্জ করতে হবে হুম, নাকি? একদম। এটা অনেকটা ওরকম ব্যাপার ভাবতে পারিস, যে এই উদাহরণটা আমি খুব দিই, যে একটা বিন্দু, তার দৈর্ঘ্য প্রস্থ বেধ সব 0, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আবার অনেকগুলো বিন্দু বা অসংখ্য বিন্দু জুড়ে একটা লাইন তৈরি হচ্ছে, তার কিন্তু একটা দৈর্ঘ্য আছে। তাহলে অ্যাজ ইফ অনেকগুলো শূন্য যোগ হয়ে গিয়ে একটা নন জিরো কিছু তৈরি হয়ে যাচ্ছে। আবারও বলছি, একটা লাইন অনেকগুলো বিন্দুর সমন্বয় তৈরি, একটা লাইনের একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, তার 5 সেন্টিমিটার, কিন্তু লাইনটা কার সমন্বয় তৈরি, বিন্দুর সমন্বয় তৈরি। প্রতিটা বিন্দুর দৈর্ঘ্য কত, 0। বিন্দু তো তাই হবে, মানে ডেফিনেশন তাই, যে এর কোনো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই। হুম হুম। কিন্তু লাইনটা যেটা দিয়ে তৈরি, সেটার প্রত্যেকের দৈর্ঘ্য 0, কিন্তু লাইনটার দৈর্ঘ্য আছে। এটা কি করে সম্ভব, এটা তখনই সম্ভব কারণ লাইনটা অসংখ্য বিন্দু দিয়ে তৈরি। ঠিক আছে, অসংখ্য কিছু যাদের প্রত্যেকে 0, তাদেরকে যোগ করলে কিন্তু 0 হয় না, নন নন জিরো হবে। নন জিরো কিছু একটা ভ্যালু হতে পারে। আকাশ, বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না? হ্যাঁ, আচ্ছা বলছি, মানে এরকম একটা আমি পড়েছিলাম হুম, অনেকদিন আগে, মনে নেই, ওই একটা হুম, গ্রিক, সম্ভবত গ্রিক দার্শনিক, হুম, সে মানে চিন্তা করছিল যে তার বাড়ির উঠোন থেকে হুম, তার সামনে একটা গাছ লাগানো আছে উঠোনে। হুম, সেই উঠোনের মধ্যিখানে দূরত্বটা সে হুম, কতগুলো খণ্ডে ভাগ করেছে, হুম, এবং তাদেরকে আরো ছোট ছোট খণ্ডে ভাগ করেছে। হুম, হুম, এরকম করতে করতে সে দশমিকে যখন পৌঁছেছে, এবার হুম, তখন সে বলছে যে দশমিকের ঘরে, যেটা এক্ষুনি আমরা পড়লাম, অসীম হুম, সংখ্যক হতে হুম, পারে সংখ্যা। হুম, তাহলে সেই যুক্তি দিয়ে তো তার কখনোই গাছে পৌঁছানো সম্ভব না, সেই যুক্তিটা যদি খাটা হয়, কারণ নয়, দূরত্ব তো অসীম হয়ে যাচ্ছে।
কিন্তু একদম, দুটো মানে আমি না সেটাই না না জাস্ট বললাম। না না, এখানে দেখ, এখানে মজাটা কোথায়, তুই যতগুলো বেশি খণ্ডে ভাগ করছিস প্রতি খণ্ডের দৈর্ঘ্য কিন্তু তত কমে যাচ্ছে। হুম হুম এটাই হুম বলতে চাইছি আমি, যে ধর তুই তোর উঠোন, তোর ঘর, তোর দরজা থেকে উঠোনের দৈর্ঘ্য ফিক্সড, ধর 10 মিটার, তুই দুটো খণ্ডে ভাগ করলি 5 মিটার 5 মিটার করে, 10টা খণ্ডে হুম ভাগ করলি 1 মিটার 1 মিটার করে, 100টা খণ্ডে ভাগ করলি 0.1 মিটার 1 মিটার করে হয়ে গেল কিন্তু। তাহলে তুই যত বেশি খণ্ডে ভাগ করছিস তত প্রতিটা খণ্ডের দৈর্ঘ্য কম হয়ে যাচ্ছে। তুই যদি অসীম খণ্ডে ভাগ করিস তাহলে কি হবে, প্রতিটা খণ্ডের দৈর্ঘ্য শূন্য হয়ে যাবে। হ্যাঁ কিন্তু কিন্তু হ্যাঁ। তোর দরজা থেকে গাছের দূরত্ব 10 মিটারই থাকছে, না 10 মিটার থাকছে না। হুম 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 এই খণ্ডে ভাগ করাটা তো তোর মাথায় ঘুরছে, বাইরে তো পরিবর্তন কিছু হচ্ছে না। বুঝতে হুম পারছি। হুম হুম এইখান হুম থেকে আসলে ক্যালকুলাসের কনসেপ্টটা আসে, যে কি করে অনেকগুলো ছোট ছোট, অসংখ্য ছোট ছোট, অনেক নয় এখানে অসংখ্য, এখানে অসংখ্য ছোট ছোট জিনিস যাদের প্রত্যেকের ভ্যালু 0, তাদেরকে যোগ করলে কি করে আমি একটা সসীম জিনিস পেয়ে যাচ্ছি বা নন জিরো জিনিস পেয়ে যাচ্ছি। আবারও বলছি, অসীম সংখ্যক জিনিস, তাদের প্রত্যেকের মান 0, কিন্তু অসীম সংখ্যক, তাদেরকে জুড়ে জুড়ে আমি কি করে নন জিরো এবং সসীম সংখ্যকের জিনিস পাচ্ছি, এটাই ক্যালকুলাসের আইডিয়া। এখান থেকে ক্যালকুলাসের উৎপত্তি, সোজা কথা। কিন্তু এটা তো হচ্ছেই, দেখ এটা মানে, এবং দেখ মানে মানুষের থট প্রসেসটাও দেখ, মানুষ কিন্তু অনেকদিন ধরে জিওমেট্রি অনেক পুরনো একটা বিদ্যা, এবং মানুষ এটা অনেকদিন ধরেই জানে যে পয়েন্ট পয়েন্টের কোনো বা বিন্দুর কোনো দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা নেই। আবার এটাও জানে যে বিন্দু জুড়লে তবেই সরলরেখা পাওয়া যায়। তাহলে কি করে বিন্দু জুড়ে সরলরেখা হচ্ছে, বিন্দু তো দৈর্ঘ্য নেই, তাহলে সরলরেখা কি করে হচ্ছে? তো এখানে যে একটা কন্ট্রাডিকশন আছে, এখানে যে একটা একটা ভেতরে কিছু ঘটছে, এটা আছে, এটা কিন্তু মানে ধরাটা খুব কঠিন নয়। কিন্তু না, আমরা কিন্তু কখনো এটা ভেবে উঠি না। অথচ আমাদের কিন্তু 5 থেকে, মানে আমাদের যদি ভাবি 5 থেকে এটা পড়ানো হয়, 5 বা তার আগে থেকেই, যখন জ্যামিতি পড়ানো হয় যে বিন্দুর কোনো দৈর্ঘ্য উচ্চতা নেই, সরল রেখা বিন্দু দিয়ে তৈরি, সরল রেখার দৈর্ঘ্য আছে। এটা অদ্ভুত কন্ট্রাডিকশন, যেটা কিন্তু আমাদের অ্যাড্রেস করা হয় না। অথচ এটা একটা বেসিক কন্ট্রাডিকশন অফ ম্যাথ, ফান্ডামেন্টাল প্রশ্ন, যেটা আমাদের মানে যেটা সলভ হয় ফাইনালি যখন আমাদের ক্যালকুলাস পড়ায়, তখনও যদি অ্যাড্রেস করা হয় তাহলে খানিকটা অ্যাড্রেস করা যেতে পারে। এটা একটা ফান্ডামেন্টাল প্রবলেম। যাই হোক, আমরা মানে এটা এটা যে কোনো কন্টিনিউয়াস জিনিসের ক্ষেত্রে তাই হতে পারে কিন্তু, ঠিক আছে? শুধু বিন্দু সরলরেখার ক্ষেত্রে না, যে কোনো কন্টিনিউয়াস জিনিসের ক্ষেত্রে এই জিনিসটা সম্ভব, সেটাই দেখালাম। কারণ কন্টিনিউয়াস যদি হয়ে যায় তাহলে পসিবল কতগুলো মান হতে পারে, অসংখ্য মান হতে পারে, প্রতিটা মানে সম্ভাবনা কত শূন্য, এটা সমস্যা, ঠিক আছে? আচ্ছা, এখানে নতুন একটা যেটা অ্যাড করা হয়নি সেটা হচ্ছে প্রতিটি মান সমান সম্ভব। আমি এখানে বলে দিই এটা, এক্ষেত্রে প্রতিটি মান সমান সম্ভব। তাহলে আমার এখানে প্রবাবিলিটি অফ মানে শূন্য কত হতে পারে, প্রবাবিলিটি অফ 1 কত হতে পারে, প্রবাবিলিটি অফ 0.5 কত হতে পারে, এগুলো মানে ক্যালকুলেট করার কোনো মানে নেই, কারণ এগুলো প্রত্যেকটার মানই শূন্য হবে, যেহেতু যেহেতু ভ্যারিয়েবলটা কন্টিনিউয়াসলি মান বদলাতে পারে। তাহলে কি কি ক্যালকুলেট করতে পারি যাতে আমার সুবিধা হয়, একটুখানি আইডিয়া দে, কি ক্যালকুলেট করলে ব্যাপারটা নন জিরো হতে পারে? মানে একটা রেঞ্জ দেবো, প্রবাবিলিটি। তাহলে আমি যদি একটা রেঞ্জ নিয়ে নিই, রেঞ্জ মানে কি বলতে চাইছি, আচ্ছা 0 থেকে 0.1, এটার মধ্যে কতটা প্রবাবিলিটি হবে, মানে এটার মধ্যে এক্স এর মান এটার মধ্যে থাকার কতটা প্রবাবিলিটি হবে, 0 থেকে 0.2, এটার এটার মধ্যে থাকার কতটা পসিবিলিটি হবে। তাহলে আমি কি করছি দেখ, আমি আবারও কিছু ডিসক্রিট ইন্টারভেলে ভাগ করে নিচ্ছি কিন্তু, ঠিক ডিসক্রিট প্রবাবিলিটি ক্ষেত্রে যেরকম ছিল, ওখানে 1 2 3 4 5 6 ছিল, এখানে আমি কি বলছি, 0 থেকে 0.1, 0.1 থেকে 0.2, আমি কিছু বিনে কিছু বাক্সে ভাগ করে নিচ্ছি, যাতে আমি প্রবাবিলিটিটা ক্যালকুলেট করতে পারি। কনসেপ্টটা বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? হুম হুম। কিরে তানিশা, বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হুম। না, ডিসক্রিট তো হচ্ছে না, মানে আমি শূন্য থেকে যখন 0.1 নিচ্ছি, এর মাঝেও তো অনেক মানে অসংখ্য মানে হ্যাঁ প্রবাবিলিটি হ্যাঁ থাকবে। হ্যাঁ 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 হ্যাঁ, একদমই তাই, 0 থেকে 0.1 মধ্যে অসংখ্য হতে পারে, আবার হ্যাঁ 0 থেকে 1-এর মধ্যে অসংখ্য হতে পারে, ঠিক আছে? হ্যাঁ তাহলে আমি ওটা তাহলে কি করছি, আমি আমি অনেকগুলো সেই তো ডিসক্রিট বাক্সে ভাগ করে নিচ্ছি, একটা করে বাক্স দিয়ে দিচ্ছি, যেটা আমার হ্যাঁ কন্টিনিউয়াস হ্যাঁ। ছিল, ঠিক আছে? যেটা আমার একটা দড়ি ছিল, সেই দড়িটাকে আমি অনেকগুলো খণ্ডে কেটে নিচ্ছি, ঠিক আছে? হুম হুম যাতে আমি বলতে পারি যে এই খণ্ডে থাকার পর সম্ভাবনা কত, ওই খণ্ডে থাকার সম্ভাবনা কত। তাহলে এক্ষেত্রে হুম আমরা হুম। কি করব, এক্ষেত্রে মানে এইটাই তো করি ক্যালকুলাস নাকি? এটাই, হ্যাঁ এটাই করি বলছি। এক্ষেত্রে আমি কিছুটা
রেঞ্জ নিয়ে নিতে পারি। তারপর ওই রেঞ্জে থাকার সম্ভাবনা ক্যালকুলেট করতে পারি। তাহলে কি করে ক্যালকুলেট করবো? ধর আমি রেঞ্জে ভাগ করলাম 0 থেকে 0.5 আর 0.5 থেকে 1। তাহলে আমার দুটো রেঞ্জ কি কি? আমার দুটো রেঞ্জ হচ্ছে 0 থেকে 0.5 আর 0.5 থেকে 1। ঠিক আছে? তাহলে প্রবাবিলিটি অফ ইন বিটুইন 0 থেকে 0.5 এটা থাকার পসিবিলিটি কত হবে? আর প্রবাবিলিটি অফ 0.5 থেকে 1 এটা থাকার পসিবিলিটি কত হবে? এটা কি করে বার করবো বল দেখি? আইডিয়া দে, ফিজিক্যাল আইডিয়া দে। সবটাই সমান সম্ভব কিন্তু, ঠিক আছে? যে কোনো ভ্যালু সমান সম্ভব। বল এটা কি করে ক্যালকুলেট করা যেতে পারে? বা কি হতে পারে, মানে ফিজিক্যালি কি হতে পারে? একটা জিনিসের মান 0 থেকে 1-এর মধ্যে যা কিছু হতে পারে এবং সমান, সবকটা ভ্যালু সমান সম্ভব। ঠিক আছে? তাহলে 0 থেকে 0.5 থাকার সম্ভাবনা কত? আর 0.5 থেকে 1-এর মধ্যে থাকার সম্ভাবনা কত? এটা কি করে ক্যালকুলেট করা যেতে পারে? তাহলে দুটোই হাফ হবে মনে হয় নাকি? সবকটা, হ্যাঁ হ্যাঁ, মানে সবকটা যদি সম্ভাবনা সমান হয় তাহলে 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 তাই তাই তো হবে। তাহলে কি করে করবো? আমি আমি তখন বার করব এই রেঞ্জটা কতটা লম্বা। এই রেঞ্জটা কতটা লম্বা? 0.5 মাইনাস 0 এতটা লম্বা। আর পুরো রেঞ্জটা কতটা? আর পুরোটা 1 মাইনাস কতটা সেটা 0। তাহলে হ্যাঁ। 0.5 ভাগ 1, তার মানে 0.5 বা হাফ, যা বল। হুম, আর এই রেঞ্জটা আবার একই রকম ভাবে এই রেঞ্জটা কতটা লম্বা? 1 মাইনাস 0.5। আর পুরো রেঞ্জটা কতটা লম্বা? 1 টোটাল মাইনাস রেঞ্জটা 0। আচ্ছা। তাহলে আবারও দেখে হ্যাঁ হ্যাঁ 0.5 ভাগ 1 কত হলো? হুম, 0.5 হুম। বা হাফ। তাহলে মানে যে দুটো একই, শুধু এখানে যেহেতু রেঞ্জ আছে তাই জন্য কতটা রেঞ্জ বাই টোটাল রেঞ্জ, একদম একদম কতটা রেঞ্জ বাই মানে কত, এই এই বাক্সটা কতটা ভাগ টোটাল বাক্সটা কতটা, কতটা বা একই জিনিস। টোটাল বাক্সটা। হ্যাঁ। তাহলে কি হুম, বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না? হুম হুম, ঠিক আছে। আচ্ছা যদি আমি বাক্সটাকে আরো ছোট করে দিই, আরো ছোট করে দিই, ধর 0 থেকে 0.25, 0.25 থেকে 0.5, 0.5 থেকে 0.75, 1। তাহলে কিভাবে ক্যালকুলেট করবো? তাহলে প্রবাবিলিটি অফ 0 থেকে 0.25 সেটা কত হবে? 0.25 এই রেঞ্জটা কতটা লম্বা ভাগ পুরো রেঞ্জটা কতটা লম্বা। তাহলে 0.25 ভাগ 1, তার মানে 0.25। একই রকম ভাবে প্রবাবিলিটি অফ 0.25 থেকে 0.7, এই সরি 5, এটা কত হবে? 0.5 মাইনাস 0.25 ভাগ 1 মাইনাস 0, আবারও 0.25 ভাগ 1, তার মানে 0.25 বা 1/4, যাই বল এটা। একই রকম ভাবে বাদ বাকিগুলো করতে পারবো আমি? পারবো না, পারবো না? হুম, পারবো। হুম, হুম হুম হুম। হুম। যদি এই জিনিসটাকে আমি আরো ছোট করে দিই, ধর 0 থেকে 0.1, 0.1 থেকে 0.2 থেকে 0.3, ডট 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 0.9 থেকে 1। তাহলে এরকম করে করে আমি রেঞ্জটাকে আরো ছোট করতে পারি, আরো ছোট করতে পারি, আরো ছোট করতে পারি। আমি কি করছি দেখ, আমি আমার অ্যাপ্রোচটা বোঝার চেষ্টা কর। আমি দেখলাম ডিসক্রিট যদি ভ্যালু হয়, ডিসক্রিট মানে বিচ্ছিন্ন যদি ভ্যালু হয় 1 2 3 4 5 6, তাহলে আমি প্রবাবিলিটি সহজে ক্যালকুলেট করতে পারি। কিভাবে করতে পারি? ওই ভ্যালু মানে রাদার 1 ভাগ যতগুলো সংখ্যক ভ্যালু হতে পারে। কন্টিনিউয়াস প্রবাবিলিটির ক্ষেত্রে নিরবিচ্ছিন্ন যেখানে ভ্যালু হতে পারে সেখানে আমি ওই ফর্মুলাতে যেতে পারি না, কারণ সবকটার প্রবাবিলিটি শূন্য হয়ে যাবে। তাহলে আমি কি করছি? আমি আবার এটাকে খানিকটা ডিসক্রিট করে নিচ্ছি, খানিকটা বিচ্ছিন্ন বক্সে ভেঙে নিচ্ছি, ভেঙে নিয়ে প্রবাবিলিটি ক্যালকুলেট করছি। কিন্তু এবার আমি কি করছি? আস্তে আস্তে বক্সের সাইজটাকে ছোট করতে করতে যাচ্ছি, ছোট করতে করতে যাচ্ছি, ছোট করতে করতে যাচ্ছি, করে আমি তো খুব ছোটতে চলে যেতে পারি। কিভাবে খুব ছোটতে চলে যেতে পারি? 0 থেকে 0 প্লাস ডিএক্স থেকে 0 প্লাস 2 ডিএক্স থেকে ডট 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 থেকে 1 মাইনাস ডিএক্স থেকে 1। তাহলে এবার আমার কতগুলো বাক্স আছে বল দেখি এখানে? ডিএক্সটা টেন্স টু 0, ঠিক আছে? মানে ওই আবার বিন্দু বিন্দু করে ভেবে দেখ, যে আমি একটা একটা করে বিন্দু অ্যাড করছি, একটা একটা করে বিন্দু অ্যাড করছি, প্রতিটা বিন্দু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব শূন্য।
কিন্তু এরকম অসীম বিন্দু অ্যাড করে তারপর আমি একে পৌঁছচ্ছি। বাক্সটাকে আমি ক্রমাগত ছোট করতে করতে গেছি, এত ছোট করে ফেলেছি যে বাক্সটা প্রায় শূন্য, বাক্সর দৈর্ঘ্য প্রায় শূন্য। বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? হুম হুম তুই এটা হিসেবে বুঝতে বুঝতে পারছিস না? পারছি। পারছিস না? তাহলে এইবার আমি যে প্রবাবিলিটিটা পাবো, তাহলে সেটাকে কিভাবে লিখবো? সেটাকে লিখবো, এইবার আমি প্রবাবিলিটি অফ জিরো পাবো, বা আচ্ছা প্রবাবিলিটি জিরো পাবো। এটা কি রিপ্রেজেন্ট করবে? এটা রিপ্রেজেন্ট করবে এক্স এর মান 0 থেকে 0 + dx এর মধ্যে থাকার সম্ভাবনা। তাহলে আমি সেই রেঞ্জই নিয়েছি, কিন্তু রেঞ্জটাকে ছোট করতে 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 প্রায় শূন্যর কাছাকাছি নিয়ে চলে গেছে। এবার যদি আমি বলি P(1), তার মানে কি, বা P(0.5) যদি আমি বলি, প্রবাবিলিটি অফ 0.5, তার মানে হচ্ছে এক্স এর মান 0.5 থেকে 0.5 + dx এর মধ্যে থাকার সম্ভাবনা। তাহলে কন্টিনিউয়াস, আবারও বলছি, এটা 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 কথা কেন বলছি? কন্টিনিউয়াস ভ্যারিয়েবলের ক্ষেত্রে, যে ভ্যারিয়েবলের মান কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে পারে, দশমিক সংখ্যা হতে পারে, তাদের ক্ষেত্রে আমি ডিরেক্টলি যেভাবে ডিসক্রিটের ক্ষেত্রে, বিচ্ছিন্নর ক্ষেত্রে করছিলাম, যে 1 ভাগ পুরো জিনিস, যতগুলো সম্ভাবনা, যতগুলো আলাদা আলাদা ভ্যালু হতে পারে, সেটা করে হবে না। আমাকে অন্য অ্যাপ্রোচে যেতে হবে। আমি কন্টিনিউয়াসটাকে আগে বাক্স ভেঙে নিলাম, বাক্সটাকে ছোট করতে করতে গেলাম, ফলে ফাইনালি আমি যেটা পাবো সেটা কি? সেটা হচ্ছে যে খুব মানে একটা যে ভ্যালুতে সম্ভাবনা বলছি, সেই 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 ভ্যালু এবং তার একটু কম বেশিতে থাকার সম্ভাবনা নিয়ে ক্যালকুলেট করতে হবে আমাকে। বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? হুম বুঝতে পেরেছি। আচ্ছা, এক্ষেত্রে যেটা করে সেক্ষেত্রে সেটা যেটা এখানে ছোট্ট একটা জিনিস মিস করলাম, সেটা হচ্ছে যে এই প্রতিটা সম্ভাবনা যেহেতু মানে, যেটা আগে বলেছিলাম যে প্রতিটা কোনো একটা ভ্যালুতে থাকার সম্ভাবনা যেহেতু শূন্য, এখানে ওই বাক্সের দৈর্ঘ্যটা দিয়ে গুণ করে দেয় এখানে। তাহলে P0 × dx, ঠিক আছে, P(5) × dx, এটা এরকম করে লিখে, মানে এটা কনভেনশন ভাবতে পারিস, যে যখন কন্টিনিউয়াস ভাবে ভ্যালুটা চেঞ্জ হয় তখন এইটার প্রবাবিলিটি থাকে না, এটা হচ্ছে প্রবাবিলিটি ঘনত্ব গুণ কতটা অংশের আছে, মানে কতটা আয়তন ভাবতে পারি সেরকম করে, ঠিক আছে? তাহলে আমি প্রবাবিলিটিটা পাই। আবারও বলছি, যদি ভ্যারিয়েবলটা কন্টিনিউয়াস হয়ে যায়, তখন যেহেতু যে কোনো একটা মান পাওয়ার সম্ভাবনা শূন্য হয়, তাই জন্য আমাকে ছোট ছোট রেঞ্জে ভাগতে হয়। সেই রেঞ্জটাকে আমি একদম কমাতে 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 প্রায় শূন্যর কাছাকাছি নিয়ে যাই। তখন সম্ভাবনা কি করে বার করি? সম্ভাবনা বার করি, এটাকে বলে সম্ভাবনা ঘনত্ব গুণ যে আয়তনে মাপছে সেই আয়তনটা। এগেইন, আয়তন ঘনত্ব এখানে সবটাই মানে ওরকম করে পদার্থের ঘনত্ব পদার্থের আয়তনের মতো করে ভাবিস না, বাট কনসেপচুয়ালি একই জিনিস, ঠিক আছে? আমরা যেমন করে পদার্থের ভর কি করে মাপি, একটা হচ্ছে ঘনত্ব গুণ আয়তন করে মাপি, এখানেও সেরকম করে, মানে সেই রকম আইডিয়া, এক্স্যাক্টলি সেম না কিন্তু, বাট সেই রকম আইডিয়া, ঘনত্ব গুণ আয়তন, ঠিক আছে? এটা একটা ঘনত্বের মতো রিপ্রেজেন্ট করে, এটাকে আয়তনের মতো রিপ্রেজেন্ট করে। তাহলে এখানে কি বলছি? হুম এখানে সম্ভাবনা সমান সমান সম্ভাবনা ঘনত্ব গুণ আয়তন। ইংলিশে বলে প্রবাবিলিটি সমান সমান প্রবাবিলিটি ডেনসিটি ইন্টু ভলিউম। তাহলে ডেন্সিটিটা প্রবাবিলিটি লেখা হয়নি। হ্যাঁ, হুম, ইন্টু ভলিউম। বোঝা যাচ্ছে না? বোঝা এটা যাচ্ছে মত না? করে। হুম আচ্ছা, এটা ছোট গ্রাফিক্যালি বুঝে নি ব্যাপারটা, আমি গ্রাফিক্যালি বুঝে নি। তাহলে আহ, যখন আমার ডিসক্রিট ভ্যারিয়েবল হচ্ছিল, ডিসক্রিট ভ্যারিয়েবল, বিচ্ছিন্ন চলরাশি, ঠিক আছে, তার লুডোর ছক্কা, লুডোর ছক্কা, তার ক্ষেত্রে কি হচ্ছিল যদি আমি বোঝার চেষ্টা করি, যে ধর এটা হচ্ছে ছক্কার মান, এক্স অ্যাক্সিস বরাবর আমি রিপ্রেজেন্ট করছি ছক্কার মান, আর এটা হচ্ছে সম্ভাবনা। সম্ভাবনা, তাহলে কি বলবো আমি?
আচ্ছা ধর মান হতে পারে কত, 1 হতে পারে, 2 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, আরে কপাল, 5 হতে পারে, 6 হতে পারে। তাহলে দেখ, 1 আর 2 এর মধ্যে কোনো ভ্যালু হতে পারে না কিন্তু, 2 আর 3 এর মধ্যে কোনো ভ্যালু হতে পারে না, 3 আর 4 এর মধ্যেও কোনো ভ্যালু হতে পারে না, এদের মাঝের কোনো ভ্যালু গুলো হতে পারে না কিন্তু। হয় 1 হবে, নয় 2 হবে, নয় 3 হবে, নয় 4 হবে, নয় 5 হবে, নয় 6 হবে। এদের প্রত্যেকের সম্ভাবনা কত? প্রত্যেকের সম্ভাবনা 1-এর 6। তাহলে সম্ভাবনার মান ভালো করে বোঝ, সম্ভাবনার মান 0 থেকে 1-এর মধ্যে থাকার সম্ভাবনা কত? 0। 1 এর সম্ভাবনা কত হয়ে যাবে? 1-এর সম্ভাবনা কত হয়ে যাবে? 1-এর 6। ছয়। ঠিক আছে। 1 থেকে 2 এর থাকার সম্ভাবনা কত? 0। 2 এর থাকার সম্ভাবনা কত হয়ে যাবে? 1-এর 6। 2 থেকে 3 এর থাকার সম্ভাবনা কত? 0। 3 এর থাকার 3 পড়ার সম্ভাবনা কত? 1-এর 6। 3 থেকে 4 এর মধ্যে আবার 0। 4 এ থাকার সম্ভাবনা 1-এর 6। 5 এ থাকার সম্ভাবনা 1-এর 6। 6 এ থাকার সম্ভাবনা 1-এর 6। এদের মাঝখানে সমস্ত সম্ভাবনাগুলো 0। তাহলে এই এই মানটাকে যদি আমি বলি, এটা হচ্ছে আমার সম্ভাবনা সমান সমান 1-এর 6 লাইন। তাহলে ভালো করে দেখ, এদের প্রত্যেকের 1-এ থাকার সম্ভাবনা 1-এর 6, 2 এ থাকার সম্ভাবনা 1-এর 6, 3 এ থাকার সম্ভাবনা 1-এর 6, প্রত্যেকটা 1-এর 6। কিন্তু 1 থেকে 2 এর মধ্যে কোথাও থাকার সম্ভাবনা 0। কোনো সম্ভাবনা নেই, পড়তে পারে না। 1.5 ছক্কায় পড়তে পারবে না। বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? বুঝতে পেরেছি। হুম হুম হুম। আচ্ছা এটাই যদি ভাব কন্টিনিউয়াস ভ্যারিয়েবল হয়ে যায়, ধর এমন একটা সংখ্যা আমি বানিয়েছি বা কিছু একটা কম্পিউটারে কিছু একটা করেছি যেখানে 1 থেকে 6 এর মধ্যে সবকিছু হতে পারে, কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। ঠিক আছে, যে এক্স এর মান ধর কথার কথা 0 থেকে 6 এর মধ্যে কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে, এবং সব মান সমান সম্ভব। ঠিক আছে, সব মান সমান সম্ভব। তাহলে কি করে করবো আমি? তাহলে এবার তাহলে দেখ, এক্স অ্যাক্সিস বরাবর প্যারালাল লাইন হবে একটা, তাহলে এটা হচ্ছে এক্স এর মান। তাই তো? দাঁড়া দাঁড়া, এবার আমি সম্ভাবনা প্লট করতে পারবো না, এবার আমাকে সম্ভাবনা ঘনত্ব প্লট করতে হবে। কারণ সম্ভাবনা, প্রতিটা মানের সম্ভাবনা 0 আলাদা করে দেখলে। ঠিক আছে, যেটা আমি বোঝালাম যে কারণ অসংখ্য মান সম্ভব। তাহলে 0 হওয়ার সম্ভাবনা কত? 0। 1 হওয়ার সম্ভাবনা কত? 0। 2 হওয়ার সম্ভাবনা সব 0, সমস্ত 0। কিন্তু সম্ভাবনা ঘনত্ব আছে কিছু, সম্ভাবনা কিছু ঘনত্ব আছে। যেহেতু সব জায়গায় সম্ভাবনা ঘনত্ব সেম হবে, কারণ প্রতিটা ভ্যালু সেম প্রবাবল, আমি এখানে দেখিয়েছি যে সব মান সমান সম্ভব। তাহলে এরকম করে যদি বলি, আমি কথার কথা বলি, ধর আমি এরকম করে আবার এখানে লিখছি, এটা হচ্ছে আমার 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। আচ্ছা একটা প্রশ্ন আছে, বলবো? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তুই যে অব্দি পৌঁছেছি আমি সে অব্দি পৌঁছাইনি এখনো, দাঁড়া। না না, এই সম্ভাবনা ঘনত্ব যেটা বললে ওইটাই ওখানে। আচ্ছা আমি এটা এটা বলিনি, তারপর তুই বলিস। আচ্ছা। তাহলে দেখ, এখানে কিন্তু আর এরকম এরকম ডিসক্রিট লাইন হবে না, এরকম লাইন হবে না। কেন লাইন হবে না? কারণ এর মাঝখানেও মান হতে পারে, এর মাঝখানেও মান হতে পারে, এর মাঝখানেও মান হতে পারে, এর মাঝখানেও হতে পারে, সব কটা মানই হতে পারে, এবং সব কটা মান সমান সম্ভব। তার মানে সবার সম্ভাবনা ঘনত্ব সমান। তাহলে সেটা কিরকম দেখতে হবে? সেটা এইরকম একটা লাইন দেখতে হবে। এই লাইনটা কি রিপ্রেজেন্ট করছে? এই লাইনটা রিপ্রেজেন্ট করছে 0 থাকা সম্ভাবনা ঘনত্ব যা, 0 জাস্ট পরে থাকা সম্ভাবনা ঘনত্ব তাই, তার জাস্ট পরে থাকা সম্ভাবনা ঘনত্ব তাই। বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? হুম হুম, বুঝতে পাচ্ছি। পেরেছি। তাহলে এই লাইনটাও তখন কন্টিনিউয়াস হবে কিন্তু। ঠিক আছে, এখানে যেমন প্রবাবিলিটিটা এরকম ডিসক্রিট ডিসক্রিট হচ্ছিল, ঠিক আছে, এরকম ডিসক্রিট ডিসক্রিট হচ্ছিল, এখানেও কিন্তু একটা কন্টিনিউয়াস লাইনই পাবো। কেন কন্টিনিউয়াস লাইন পাবো? কারণ প্রতিটা ভ্যালু সম্ভব। সেই লাইনটা এক্ষেত্রে এরকম, সবকটা ভ্যালু সমান সম্ভব না হলে এরকম নাও হতে পারতো, কোনো কোথাও কম কোথাও বেশি হতে পারতো, লাইনটা উঁচু নিচু উঠতে পারতো, কিন্তু কন্টিনিউয়াস লাইন পাবো। কেন কন্টিনিউয়াস লাইন পাবো? কারণ প্রতিটা পয়েন্টের মান হতে পারে, ফলে প্রতিটা পয়েন্টের একটা সম্ভাবনা ঘনত্ব থাকবে। এক্ষেত্রে সব জায়গায় সম্ভাবনা ঘনত্ব সেম, তাই জন্য আমি একটা এরকম লাইন পাচ্ছি, একটা এক্স অক্ষের প্যারালাল লাইন পাচ্ছি যেখানে ওয়াই এর ভ্যালুটা কনস্ট্যান্ট, যেহেতু সব জায়গায় সম্ভাবনা ঘনত্ব সেম।
কিন্তু মোদ্দা যেটা পয়েন্ট বলতে চাইছি যে এই লাইনটা যখন ভ্যারিয়েবলটা আমার কন্টিনিউয়াস হবে তখন তার প্রবাবিলিটি ডেনসিটি বা সম্ভাবনা ঘনত্বটাও কন্টিনিউয়াস লাইন হবে, এরকম ভাঙা ভাঙা জিনিস হবে না। বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? হুম হুম। হুম হুম। আচ্ছা, এবার বল ভাই, কি প্রশ্ন করছিলিস বল। তুমি বললে যে আহ, সম্ভাবনাটা শূন্য হবে। তো হুম কন্টিনিউয়াস ভ্যারিয়েবল ক্ষেত্রে তো তুমি আগে ডিফাইন করলে এইভাবে এই সম্ভাবনাটাকে, যে সম্ভাবনা ঘনত্ব ইনটু আয়তন, যেটা উপরে করলে। হুম হুম। তো সেইখানে তো সম্ভাবনাটা শূন্য হচ্ছে না, মানে সম্ভাবনাটাকে ডিফাইন করলে এইভাবে সম্ভাবনা ঘনত্ব ইনটু আয়তন করে, তাহলে হুম। প্লটটা এখানে সম্ভাবনা ক্ষেত্রে হলো না কেন? কারণ সম্ভাবনা তো শূন্য হচ্ছে না বললে, কিন্তু একটু আগে আমার সম্ভাবনা শূন্য হবে। হ্যাঁ, ওটাই বলছি, সম্ভাবনা মানে ওটাই বলছি যে সম্ভাবনা তুই যদি ভাবিস সম্ভাবনাটা শূন্য, ঠিক আছে, কিন্তু এইটা শূন্য নয়, তা আমি তুমি তো এটাই বলতে চাইছি। তুমি তো একটু আগে বললে পি অফ জিটোটাকে সম্ভাবনা ঘনত্ব হচ্ছে এইখানে। হুম। আচ্ছা, বুঝতে পারছি তুই কি বলতে চাইছিস। হুম হুম। এটাকে তুই এরকম করে ভাবতে পারিস যে এই জিনিসটা একটা নন জিরো জিনিস, ঠিক আছে, এটা মান আছে হুম। এই পুরো জিনিসটা। এবার এটা নন জিরো জিনিস, হুম, দাঁড়া বলছি। হ্যাঁ, ওটা ওটা আমারই ভুল বলা হচ্ছে, সম্ভাবনা ঘনত্বটা শূন্য নয়, এই জিনিসগুলো টেন্স টু জিরো, ঠিক আছে, সম্ভাবনা ঘনত্বটা শূন্য হবে না, আমি এটা ভুলই বলছি। কোন একটা নির্দিষ্ট মানে সম্ভাবনা শূন্য হবে, ঠিক আছে, একে একে সম্ভাবনা কত শূন্য, কিন্তু এক এক থেকে এক প্লাস ডিএক্স বা এক প্লাস মাইনাস ডিএক্স দুদিকে যদি আমি নিই, সেটা সম্ভাবনাটা মানে রেঞ্জ নিয়ে নিলে তখন সম্ভাবনাটা শূন্য হবে না, কোন একটা নির্দিষ্ট মানে সম্ভাবনাটা শূন্য হবে, ঠিক আছে, এবং সম্ভাবনা ঘনত্বটাও শূন্য হবে না, এটা আমার ভুল বলা হয়েছে, সম্ভাবনা ঘনত্ব শূন্য হবে না, সম্ভাবনা ঘনত্ব শূন্য হবে না বলেই সম্ভাবনা ঘনত্ব একটা প্লট এরকম করে করতে পারি, শূন্য নয় সেটা। তার মানে, মানে ওইটা উপরে তোলো। হুম। মানে তার মানে এখানে মানে পি অফ জিরো ডিএক্স, এটা বলতে বোঝাচ্ছে যে পি অফ জিরো থেকে ডিএক্স এর সম্ভাবনা, সেইটা মানে হচ্ছে সম্ভাবনা ঘনত্ব ইনটু আয়তন, যেটা পি অফ জিরো ইনটু ডিএক্স, তাই তাই তো? ভালো করে বল, আমি ভালো করে বলছি। পি অফ জিরো ইন্টু ডিএক্স এটা মানে হচ্ছে জিরো থেকে জিরো প্লাস ডিএক্স এ থাকার সম্ভাবনা, এইটা একটা হ্যাঁ সম্ভাবনা, ঠিক আছে, এটা এটা কি রিপ্রেজেন্ট হ্যাঁ। করছে, জিরো থেকে জিরো প্লাস ডিএক্স এর মধ্যে থাকার সম্ভাবনা, ঠিক আছে। আচ্ছা, পি অফ এইখানে জিরোটা কি কোনোটাই রিপ্রেজেন্ট জি করছে, জি এটো না, তাই তো? না না, পি অফ জিরোটা কি রিপ্রেজেন্ট করছে, জিরো থেকে জিরো প্লাস ডিএক্স এ থাকার সম্ভাবনা ঘনত্ব, ঠিক আছে। আচ্ছা। হুম হুম বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? হুম। বাকিটা বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? হুম হুম, পাচ্ছি। হুম। তাহলে সম্ভাবনার সাথে এক্স এর মান প্লট করতে পারবো না? না, পারবি না, কারণ প্রতিটা নির্দিষ্ট ভ্যালুতে দেখো সম্ভাবনা তো শূন্য, ও, তুই যতক্ষণ না রেঞ্জ আচ্ছা নিবি আচ্ছা। ততক্ষণ তো তুই সম্ভাবনা পাবি না। এই সম্ভাবনাটা আমি নন জিরো পাচ্ছি, এই জিনিসটা নন জিরো পাচ্ছি কারণ এখানে একটা রেঞ্জ আছে, একটা রেঞ্জ আছে, কিন্তু এই বলি জিরোতে থাকার সম্ভাবনা কত, শূন্য, 0.5 থাকার সম্ভাবনা কত, শূন্য, কিন্তু জিরোর কাছাকাছি থাকার একটা সম্ভাবনা ঘনত্ব আছে। আবারও বলছি যে আমি যদি প্রতিটা বিন্দু দিয়ে দেখি তার দৈর্ঘ্য শূন্য, কিন্তু আমি যদি বলি এই বিন্দু থেকে এই বিন্দুর মধ্যে থাকার সম্ভাবনা কত, তখন এটা নন জিরো পাবো, বা এই বিন্দু থেকে এই বিন্দুর মধ্যে দৈর্ঘ্য কত, তখন একটা দৈর্ঘ্য পাবো। বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? আচ্ছা ফলে আমাকে একটা রেঞ্জ নিয়ে ভাবতে হবে কোনো নির্দিষ্ট, এবং সেই জন্য আমি সম্ভাবনা ঘনত্বটা প্লট করব, সম্ভাবনা প্লট করব না, কোনো একটা নির্দিষ্ট ভ্যালুতে সম্ভাবনা প্লট করব না, ঠিক আছে। সম্ভাবনা ঘনত্ব বলতেই ওই একটা ওই রেঞ্জটা হ্যাঁ, বোঝাচ্ছে, তাই তো? সম্ভাবনা ঘনত্ব বলতে এই বিন্দুর আশেপাশে থাকার সম্ভাবনা কত, মানে আচ্ছা সম্ভাবনা আচ্ছা আচ্ছা। ঘনত্ব কত, ঠিক আছে, সোজা কথা। হুম হুম হুম। ঠিক আছে? মানে না জিরোতে থাকবে না জিরো প্লাস ডিএক্স এ থাকবে, এই না দুটোর না, মাঝখানে যে এই দুটোর মানগুলো মাঝামাঝি, সম্ভব সেখানে হ্যাঁ হ্যাঁ, থাকবে। মানে জিরো জিরো একদম প্লাস ডিএক্স ধরে, জিরো জিরো প্লাস ডিএক্স ধরে,
মানে যখন আমি বলছি এই বিন্দু থেকে এই বিন্দু, মানে এই পুরো জিনিসটা, মানে এই জিনিসটার মধ্যে, পুরোটার মধ্যে এই বিন্দুটাও আছে, এই হ্যাঁ বিন্দুটাও, হ্যাঁ। এবং মাঝে মাঝে সমস্ত কিছু আছে। ঠিক আছে। হুম। আচ্ছা আচ্ছা, তাহলে এবার একটু প্যারালালি দেখে নেওয়া যাক যে ওইখানে যেখানে যেখানে আমি করেছিলাম টোটাল প্রবাবিলিটি 1, তাহলে এক্ষেত্রে সেটা কিরকম করে করব। ঠিক আছে। তাহলে তাহলে এরকম করে দেখে নিই যে যেটা ডিসক্রিট ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমি টোটাল প্রবাবিলিটি কিভাবে করছিলাম, টোটাল প্রবাবিলিটি। আচ্ছা তাহলে ঠিক আছে, আরেকবার পাশাপাশি লিখে নেওয়া যায়। তাহলে ডিসক্রিট ভ্যারিয়েবলের ক্ষেত্রে যেখানে 1 2 3 4 5 6 এরকম করে হতে পারে, সেখানে পি অফ 1 বা ধর পি অফ 2, এটা কি রিপ্রেজেন্ট করে? এটা রিপ্রেজেন্ট করে এক্স ইকুয়ালস টু 2 হওয়ার সম্ভাবনা। আমি মাঝখানে একটা লাইন টেনে দিই। আচ্ছা, আর এইখানে এইখানে কি লিখতে হবে? এখানে লিখতে হবে পি অফ 2 dx। এইটা কি রিপ্রেজেন্ট করে? এইটা রিপ্রেজেন্ট করে 2 থেকে, বা এরকম করে বলি এক্স ইকুয়ালস টু 2 থেকে 2 প্লাস ডিএক্স এ থাকার সম্ভাবনা। ঠিক আছে। এবং পি অফ 2 কি রিপ্রেজেন্ট করে? এক্স ইকুয়ালস টু 2 এর আশেপাশে সম্ভাবনা ঘনত্ব। সম্ভাবনা ঘনত্ব। এই আশেপাশে তো কত কত আশেপাশে সেটা তো বলা হচ্ছে ওই না। ওই ওই- ওটা ওটা তো কোনো ম্যাথমেটিক্যালি ভাবতে হবে যে খুব ছোট, আচ্ছা 2 প্লাস মাইনাস ডিএক্স ভাবতে পারিস, মানে কত কত 1.99999 আর 2.0000001 এরকম করে ভাবতে পারিস। ঠিক আছে। ওই ডিএক্স হুম যেরকম করে বলে তুই যত ছোট ভাবতে পারিস তার থেকেও ছোট। ঠিক আছে। তুই যত ছোট ভাবতে পারিস তার হুম থেকেও ছোট, টেন্স টু জিরোই করতে হবে না তোকে ইন্টারভেলটা। তাহলে আবারও বলছি, হুম হুম এখানে এই পি অফ 2 বলতে যেটা বোঝায় ডিসক্রিট ভ্যারিয়েবলের ক্ষেত্রে, কন্টিনিউয়াস ভ্যারিয়েবলের ক্ষেত্রে কিন্তু পি অফ 2 বলতে তা বোঝায় না। এখানে পি অফ 2 নিজেই হচ্ছে সম্ভাবনা। এখানে পি অফ 2টা সম্ভাবনা ঘনত্ব, এর থেকে সম্ভাবনা পেতে হলে আমাকে ওই বাক্সের দৈর্ঘ্যটা দিয়ে, যেটা খুব ছোট সেটা দিয়ে গুণ করতে হয়, তাহলে সম্ভাবনা। তাহলে এক্ষেত্রে সম্ভাবনাটা এটা, এক্ষেত্রে সম্ভাবনাটা এটা। ঠিক আছে। হুম। এই ক্ষেত্রে পি অফ 2 বোঝায় সম্ভাবনা ঘনত্ব। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? তাকে একটা আয়তন দিয়ে গুণ করলে তবে সম্ভাবনাটা পাই আমি। দেখ বোঝা যাচ্ছে তো? হুম। হুম হুম হুম। আচ্ছা, তাহলে বল, তাহলে ভাবার চেষ্টা কর যে এক্ষেত্রে যে মূল টোটাল সম্ভাবনাটা এক, তাহলে এরকম করে বলি যে টোটাল প্রবাবিলিটি ইকুয়ালস টু 1। এইটা এইটা কিভাবে পাচ্ছিলাম আমি? এটা কিভাবে পাই আমি? পি অফ 1 যোগ পি অফ 2 যোগ পি অফ 3 যোগ পি অফ 4 যোগ পি অফ 5 যোগ পি অফ 6, সেটা সমান সমান 1। কিন্তু এক্ষেত্রে তো, এক্ষেত্রে প্রবাবিলিটি তো পি অফ 1 পি অফ 2 নয়। হুম তাহলে এক্ষেত্রে কিভাবে নেবো আমি? আচ্ছা আমি এটা শূন্য থেকে হুম শুরু করছিলাম। আচ্ছা ঠিক আছে, শূন্য থেকে করছি আমি এটাকে। তাহলে এক্ষেত্রে টোটাল প্রবাবিলিটি 1 এটা কি করে করবো আমি? আমার করা উচিত সম্ভাবনাগুলোকে যোগ করা উচিত। তাহলে পি অফ 0 ডিএক্স যোগ পি অফ হুম 0 প্লাস ডিএক্স ডিএক্স প্লাস পি অফ 0 প্লাস 2 ডিএক্স ডিএক্স, যোগ করতে 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 যাব, লাস্টে কি হবে? পি অফ 6 ডিএক্স। কারণ এখানে আমার সম্ভাবনাগুলো এইগুলো। বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? হুম। তাহলে এইটাকে কিভাবে লেখে? এটাকে কিভাবে লেখে? পি অফ এক্স ডিএক্স ইন্টিগ্রেশন 0 থেকে 6। কেন ইন্টিগ্রেশন করতে হচ্ছে এখানে আমাকে? এইখানে ভালো করে বোঝ, গ্রাফিক্যালি বোঝার চেষ্টা কর কেন আমাকে এক্ষেত্রে যোগ করতে হচ্ছিল। কারণ এখানে আলাদা আলাদা মান ছিল, এর মাঝখানে কোনো মান ছিল না। তাহলে আমি এটা নিচ্ছিলাম যোগ করছিলাম, 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 এটা নিচ্ছিলাম যোগ করছিলাম। এক্ষেত্রে এ একটা মান আছে, এর পাশে একটা মান আছে, তার পাশে একটা আছে, তার পাশে একটা, তার পাশে একটা, তার পাশে একটা আছে। তাহলে আমাকে প্রতিটা মান যোগ করতে 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 যেতে হবে। তাহলে অনেকগুলো ছোট 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 যোগ, সেটা কি আসলে? তাহলে আসলে সমাকলন বা ইন্টিগ্রেশন। তাহলে আমি যখন কি করছি, এই পুরো জিনিসটাকে ইন্টিগ্রেট করছি এই লিমিট থেকে এই লিমিটে।
বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? হুম হুম। তাহলে এরকম করেই বলি যে আচ্ছা, এবার দাঁড়া 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 মানে এই এই দাঁড়া 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 এইটাকে আমি যেভাবে সামেশন ফর্মে লিখছিলাম, যে পি অফ এক্স আই সামেশন ওভার আই ইকুয়ালস টু 1 থেকে 6, এইখানেই সেটাকে আমাকে ইন্টিগ্রেট করতে হচ্ছে, এবং এখানে কিন্তু এটা আমার সম্ভাবনা ঘনত্ব, এটা আমার আয়তন। তাহলে আবারও বলছি, ডিসক্রিটের ক্ষেত্রে আমি শুধু সম্ভাবনা ডিরেক্টলি পেয়ে যাই, কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমাকে সম্ভাবনা ঘনত্ব এবং আয়তনকে গুণ করতে হয়, তাহলে সম্ভাবনা পাই, সেই সম্ভাবনাগুলোকে যোগ করলে মোট সম্ভাবনা পাবো। তাহলে আবারও বলছি, এখানে এক্ষেত্রে এটা আমার সম্ভাবনা ঘনত্ব বা প্রবাবিলিটি ডেনসিটি, আর এটা আমার ভলিউম। এই পুরো জিনিসটাকে 1 হতে হবে, এই জিনিসটাকে 1 হতে হবে, কারণ মোট মোট সম্ভাবনাটাকে 1 হতে হবে। ঠিক আছে, আবারও বলছি, রিপিট করছি, এইটা আমার সম্ভাবনা নয় কিন্তু, এইটা আমার সম্ভাবনা। এবং এটা কিসের সম্ভাবনা? 0 থেকে 0 প্লাস ডিএক্স থাকা সম্ভাবনা। আবারও, এইটা সম্ভাবনা নয় কিন্তু, এটা সম্ভাবনা ঘনত্ব। এইটা সম্ভাবনা, এটা কিসের সম্ভাবনা? 0 প্লাস ডিএক্স থেকে 0 প্লাস 2 ডিএক্স থাকা সম্ভাবনা। এরকম করে এটা সম্ভাবনা ঘনত্ব 0 প্লাস 2 ডিএক্স এর কাছাকাছি। একই রকম করে এটা আমার সম্ভাবনা ঘনত্ব 6-এর কাছাকাছি। 6-এর অ্যারাউন্ডে থাকার সম্ভাবনা কত, তার জন্য সম্ভাবনা ঘনত্বকে আয়তন দিয়ে গুণ করতে হবে। এই সমস্ত সম্ভাবনাগুলোকে যোগ করছি, এইটা আমার সম্ভাবনা, এইটা আমার সম্ভাবনা, এইটা আমার সম্ভাবনা, এরকম করে অনেকগুলো সম্ভাবনা, এইটা একটা সম্ভাবনা। এই সম্পূর্ণটা যোগ করলে মোট সম্ভাবনাটা 1 পাবো। এই যোগটা কিভাবে করে? যেহেতু একটা কন্টিনিউয়াস যোগ, তাই জন্য এটাকে সাম না করে ইন্টিগ্রেশন করে, যেখানে ইন্টিগ্রেশনের মধ্যে কি থাকে? সম্ভাবনা ঘনত্ব থাকে, আয়তন থাকে। এইটা একটা সম্ভাবনা, এই সম্ভাবনাগুলোকে যোগ করতে করতে যাই, তাহলে আমি মোট সম্ভাবনা 1 পাই। তাহলে এটা হচ্ছে আমার মোট সম্ভাবনা, মোট সম্ভাবনা। আর বল, কি প্রশ্ন আছে বল। লাস্টের যেটা আমরা লিখেছো, হুম তার মানে কি ওটা এটা বোঝাচ্ছে যে মানে পি অফ মানে সম্ভাবনাটা, হুম এটা বোঝাচ্ছে যে 6 এবং 6 থেকে 6 প্লাস ডিএক্স এর মধ্যেকার সম্ভাবনা। ওটাই তো ব্যাপার না, যখনই তুই ওরকম করে বলবি তখনই তো খেয়াল রাখতে হবে ডিএক্স থেকে টেন্স টু জিরো। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, তো ওই জন্য আমি ওটাকে বলছি তাই। হ্যাঁ এটা মানে ওটা 6 প্লাস ডিএক্স শোনালেও ওটা আসলে 6 প্লাস ডিএক্সটা আবার খুব কাছাকাছি 6-এরই। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। ফলে কোনো সমস্যা নেই। বুঝতে পারছিস, হুম, বুঝতে পারছিস না? হুম। বাকিটা কি বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না? হুম হুম বুঝেছি। আকাশ? হেভি হেভি। হুম। এই যে মোট সম্ভাবনা সমান সমান 1, এই যে ক্রাইটেরিয়াটা সবসময় মানে মেক শিওর করতে হয় আমাকে বাদিকেরটা 1 লিখে দাও, ওটা লিখুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই মোট সম্ভাবনাটা 1, সবসময় 1 হতে হবে এটা। এইটাকে প্রবাবিলিটির ভাষায় একটা টার্ম বলে। ঠিক আছে, এই টার্মটাকে বলে নর্মালাইজেশন ক্রাইটেরিয়া, এরকম করে বলি। আচ্ছা, এটাকে এখানটায় লিখে দিই। এটাকে বলে নর্মালাইজেশন। দাঁড়া, এটাকে বলে নর্মালাইজেশন। আমরা যখনই কোনো প্রবাবিলিটি নিয়ে কাজ করব, আমাদের এটা সবসময় মাথায় রাখতে হবে যেন আমার এই সম্ভাবনা ঘনত্বটা এমনই হয় যাতে মোট সম্ভাবনাটা 1 হয়, অর্থাৎ সম্ভাবনা ঘনত্বটার এইভাবে ইন্টিগ্রেট করলে যেন আমি 1 পাই। অর্থাৎ এটাকেই টেকনিক্যাল টার্ম বলে সম্ভাবনা ঘনত্বটা যত নর্মালাইজড হয়। এই নর্মালাইজেশনটা আমাকে সবসময় মেক শিওর করে নিতে হবে। আমি যখনই কোনো একটা ফাংশন পাবো, আমাকে প্রথম চেক যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার সম্ভাবনা ঘনত্বটা নর্মালাইজ তো। নর্মালাইজ যদি না হয়, তাহলে আমাকে নর্মালাইজ করে নিতে হবে। কিভাবে করব? এটাকে বলে নর্মালাইজেশন। কারণ মোট সম্ভাবনা যদি 1-এর থেকে বেশি হয়, তাহলে আমার ওটা কোনো ফিজিক্যাল মিনিং নেই। আমাকে মোট সম্ভাবনাটা যাতে 1 হয় সেটা মেক শিওর করে নিতে হবে। কিভাবে করতে হবে? আমাকে এই ইন্টিগ্রেশনটা করতে হবে, করে দেখতে হবে কত। ধর ইন্টিগ্রেশনটা করে আমি 1 পেলাম না, আমি পেলাম 10, তো 10 পেলাম আমি। তাহলে তার মানে কি? তার মানে সম্ভাবনা ঘনত্বটা নর্মালাইজ নয়, টোটাল প্রবাবিলিটি 10 হয়ে যাচ্ছে, এটা হওয়ার কথা নয়। তখন আমি কি করব? তখন আমি এই পুরো জিনিসটাকে 10 দিয়ে ভাগ করে নেবো।
এই সম্ভাবনা ঘনত্ব যেটা আগে ছিল, যেটাকে ইন্টিগ্রেট করলে 10 পাচ্ছিলাম, সেটাকে আমি পুরো জিনিসটাকে 10 দিয়ে ভাগ করে নেবো। এবার 10 দিয়ে ভাগ করার পর এবার যদি আমি ইন্টিগ্রেট করি তখন আমি 1 পাবো। কিন্তু এই প্রসেসটাকে বলে নর্মালাইজেশন। ঠিক আছে, তাহলে এরকম করে বলি যে, এরকম করে বলি নর্মালাইজেশন ব্যাপারটা কি। ইফ the given probability density যেহেতু একটা ফাংশন, তাই এটাকে ফাংশন আমি বলছি, probability density ফাংশন p of x is such that p of x dx equals to, ধর কিছুটা বল, ধর n, ক্যাপিটাল N, ঠিক আছে, which is not equals to 1। তাহলে আমাকে যে probability density ফাংশনটা দিয়েছে সেটাকে ইন্টিগ্রেট করে আমি দেখছি 1 আসছে না, n আসছে। তাহলে আমি তখন বলবো then probability density function is not normalized. We should first make it normalized. আমাদের আগে প্রথম কর্তব্য হবে ওটাকে নর্মালাইজ করে নেওয়া, ওটা নিয়ে কোনো কাজ করার আগে। কিভাবে নর্মালাইজ করব? লেটস সে p বার x ইকুয়ালস টু px ভাগ n। তাহলে আগে আমার যেটা প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন ছিল সেটাকে আমি ওটা ইন্ডিকেট করলে যেটা আসছিল সেটা দিয়ে ভাগ করে নিচ্ছি, এবং এটাকে আমি বলছি নতুন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। তাহলে p বার x is our new probability density function। এবার দেখি তো, লেটস চেক if p bar x is normalized or not। এটা চেক করা যাক। কিভাবে করব? আবার এরকম করে p bar x dx কে ইন্ডিকেট করব। p bar x আমি কি জানি? px বাই n dx ইন্টিগ্রেশন, nটা তো কনস্ট্যান্ট বেরিয়ে যাবে, হুম, px dx। আর px dx কত ছিল? px dx যে n ছিল, হুম, তাহলে n ভাগ n 1। ভালো হয়ে যাবে। তাহলে বুঝতে পারছি তো, তাহলে p বার x টা is now normalized probability density function। বুঝতে পারলি না পারলি না? আমাকে যখনই একটা প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন দিয়ে দেবে, সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক দিয়ে দেবে, আমাকে প্রথম চেক করতে হবে এই সম্ভাবনা ঘনত্ব অপেক্ষকটাকে পুরোটাকে ইন্টিগ্রেট করলে মোট সম্ভাবনাটা 1 আসছে না আসছে না। যদি 1 আসে খুব ভালো, কোনো সমস্যা নেই। যদি 1-এর বদলে 5 আসে, ঠিক আছে, যে এমন একটা সম্ভাবনা ঘনত্ব ফাংশন দিয়েছে যেটা করলে 5 আসছে ইন্টিগ্রেট করলে, তাহলে এটা আসল সম্ভাবনা ঘনত্ব ফাংশন নয়। আমাকে কি করতে হবে? ওই পুরো সম্ভাবনা ঘনত্ব ফাংশনটাকে 5 দিয়ে ভাগ করে নিতে হবে। 5 দিয়ে যখন আমি ভাগ করব তখন নতুন যে সম্ভাবনা ঘনত্ব ফাংশনটা পাচ্ছি সেটা কিন্তু নর্মালাইজড হয়ে যাচ্ছে। কিভাবে নর্মালাইজ হচ্ছে ওটাই দেখালাম। যখন আমি এইরকম করে নতুন সম্ভাবনা ঘনত্ব ফাংশন তৈরি করে নিচ্ছি, এইটাকে যখন ইন্টিগ্রেট করছি তখন আমি ফাইনালি 1 পাচ্ছি। তার মানে তার মানে আমার আহ সম্ভাবনা ঘনত্বটাই পি বার এক্স টাইকেই ধরে এরপরে যদি কাজ করতে তাহলে ওইটা কাজ করতে তাহলে এটা হবে, ধরে কাজ তাই তো? করতে হবে, সবসময় এটা ধরে কাজ করতে হবে, কারণ এটার হ্যাঁ, কোনো ফিজিক্যাল মিনিং পি নেই। বার এক্স। এটার কোনো ফিজিক্যাল মিনিং নেই। হুম, ফিজিক্যাল হুম, মিনিং কেন নেই? হুম, কারণ হুম, এর মোট সম্ভাবনা তো n হয়ে আছে, মোট সম্ভাবনা n এর কোনো ফিজিক্যাল মানে নেই। ঠিক আছে, মোট সম্ভাবনাকে একই হতে হুম, হবে সবসময়, মোট হুম, ভগ্নাংশ হুম, যে কারণে 1 হতে হয়। ঠিক আছে, হুম। বাকিটা বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? হুম হুম পাচ্ছি। হুম হুম আচ্ছা, লাস্ট যেটা বলে আমরা এই এই পার্টটা শেষ করব সেটা হচ্ছে অ্যাভারেজ ক্যালকুলেশন। আমরা কি করে অ্যাভারেজ করি।